সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমার নাম সালাউদ্দিন আহমেদ, পিতা মৃত শামসুদ্দিন আহমেদ, মাতা মৃত গলিনুর আহমেদ। আমরা 4 ভাই 2 বোন। আর এখন আমার ঠিকানা হলো ঝিলটুলি জলা রোড, ফরিদপুর সদরে। আমার বাবার বাড়ি হচ্ছে ভাঙা থানা, নূরপুর গ্রাম। ফরিদপুর ইসান স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দেই 67-এ কলেজে। তারপরে আমি 67-এ ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে রাজেন্দ্র কলেজে আসি। প্রথমে আমি এজিএসে নমিনেশন পাই। ছাত্রলীগে তখন মনোরঞ্জন দা, মামুন ভাই, ভাদু ভাই, তারপরে আফজাল হোসেন শরীফ, কবির আলম, আতাউল, এরা দেখি সব ছাত্রলীগ করে। আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে ছাত্রলীগে আসো। এবং এর পিছনে অবদান হলো মনোরঞ্জন শাহ, যে মারা গেছে ব্যক্তিটা। এ বঙ্গবন্ধুর খুব ক্লোজে ছিল। বঙ্গবন্ধু তাকে খুব আদর করে ডাকতেন, বলতেন মনা আমরা ছাত্রলীগে আসি, ছাত্রলীগ করতে থাকি। ছাত্রলীগ করি। আমি তখন প্রথম বর্ষে আমি এজিএস নমিনেশন দেয়, তারপরে নাট্য সম্পাদক, তারপরে জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি আমি হই 69-এ। 70-71 পর্যন্ত আমরা থাকি। আমার সাথে ভিপি ছিল শাহ মোহাম্মদ আবু জাফর। আমরা ছাত্রলীগের এমন কোনো আনাচে নাই, এমন কোনো গ্রাম নাই যে ফরিদপুর ডিস্ট্রিক্টে আমরা না গেছি। তখন আমাদের বৃহত্তর ফরিদপুরে ছিল রাজবাড়ি। রাজবাড়িতে ছিল চিত্তদা, জব্বার, তারপরে লতিফ বিশ্বাস, এরা ছাত্রলীগ করতো। আমরা হইলাম ফরিদপুর ডিস্ট্রিক্টে মামুন ভাই, তারপরে মনোরঞ্জন দা, বিভূতি দা, ভাদু ভাই, তারপরে ছিল ত্রিবেদী দা, এরা পুরনো ছিল সবাই। এরা ছাত্রলীগের কীভাবে কি করতে হবে না। গোপালগঞ্জে ছিল গামা। আমরা তখন গামাকেই চিনতাম। গামাই তখন গোপালগঞ্জের ছাত্রলীগের দায়িত্বে ছিল। আমি তখন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম ডিস্ট্রিক্টে। আর মাদারীপুরে ছিল শাহজাহান খান, যিনি বর্তমানে মন্ত্রী। তখন ছাত্রলীগের খুব দুর্দিন। ছাত্রলীগই মানে সংগঠন, আওয়ামী লীগ বললে নাই। আওয়ামী লীগের নামে মাত্র গুণা কয়েকজন লোক থাকতো, ছিল শামসুদ্দিন মোল্লা প্রেসিডেন্ট ছিল, ইমাম ভাই ছিল সেক্রেটারি, নুরুন্নবী না, ইমাম ভাই ছিল ভাইস প্রেসিডেন্ট, নুরুন্নবী ছিল সেক্রেটারি, মোশারফ ভাই, তারপরে আপনার এই ছাত্রলীগের যারা প্রাক্তন তারা তখন কিছু এই 10-15 জন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ করতো। আর ম্যাক্সিমাম ছাত্রলীগই তখন আওয়ামী লীগকে মাঠে নামাইছে। আমরা এমন কোনো গ্রাম নাই, গঞ্জ নাই যেখানে আমরা মানে বঙ্গবন্ধুর এই 6 দফা অম্বিকা হলে দেওয়ার পরে আমরা সারা বাংলাদেশের কথা শুনছি। এবং ফরিদপুরে আমি, জাফর, মাও, কবির আলম মাও, আমরা এবং আতাউল এই 6 দফার জন্য যথেষ্ট অবদান। সে 2 বছর জেল কাটছে। এর সঙ্গে 2-3 আটকা পড়ছিল, তারা রিলিজ পাইছে, কিন্তু আতাউল কোনো রিলিজ পায় নাই। আতাউল তখন জেলখানায়। এই অবস্থায় আমরা ছাত্রলীগ করতে থাকি। 68 সালে আমি ইউটিসি ক্যাম্পে আমি ট্রেনিং নিই মৌচাকে, রাজেন্দ্র কলেজের থেকে। আমি তখন রাজেন্দ্র কলেজের নাট্য সম্পাদক। ওই ট্রেনিং নিয়ে যাই। তখন আমরা ঢাকায় আসি। ঢাকায় তখন একটা আমাদের ক্যাম্পের থেকে আমাদেরকে সিনেমা দেখানোর জন্য নিয়ে আসা হইতো। গুলিস্তানে একটা তখন বই চলতেছিল, তালাশ অথবা চান্দা। এই বইটা আমাদের দেখানোর জন্য নিয়ে আসছিল। আমরা দেখতেছি। তখন ভাসানী সাহেব মিটিং করতেছিলেন পল্টনে। তখন একটা উনি স্লোগান দিয়েছিলেন, জালো জালো আগুন জালো। তখন ওই সুলতান মাহমুদের বাড়িতে আগুন লাগানো হয়। আগুন লাগলে পরে তখন সব জায়গায় হইচই লেগে গেল। আমরা তাড়াতাড়ি করে আমাদের আর্মি ট্রাকে উঠে আমাদের আবার মৌচাকে নিয়ে গেল। ওই ট্রেনিং শেষে আমি ফরিদপুরে যাই। তারপরে তো গণ আন্দোলন আরম্ভ হলো। 6 দফার উপরে নির্বাচন নিয়ে ইয়া খান, আইয়ুব খান ক্ষমতা দিয়ে ইয়া খানের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেল ইয়া খান। তখন নির্বাচন দিল। নির্বাচনে আমরা সারা ফরিদপুর ডিস্ট্রিক্টের আমরা তখন নির্বাচনে প্রচারণা আরম্ভ করলাম। ছাত্রলীগ 67 থেকে ছাত্রলীগ পুরো ক্যাবিনেট পায়। এর আগের ক্যাবিনেটে ছিল এফসু, এনএসএফ, এরা এই কলেজটাকে দখল করে রাখছিল। 67-র পরের থেকে পুরো সারা ফরিদপুর ডিস্ট্রিক্টে এবং থানায় লেভেলে সব ছাত্রলীগের
কমিটি নির্বাচিত হয় এবং আমরা ছাত্রলীগ থেকে বিপিজিএস নির্বাচন এনএসএফকে পিটাইছিলেন? হ্যাঁ, আমরা এনএসএফকে মারছি, এনএসএফ আমাদেরকেও মারছে, আমার এই মনোরঞ্জনকে মারছে, আফজলকে মারছে, তারপরে মামুন ভাইকে মারছে। আমাদের ব্যালট বাক্স রাজেন্দ্র কলেজ থেকে চুরি করে নিয়ে গেল, যখন মামুন ভাই ভিপিতে দাঁড়াইলো তখন তার ব্যালট বাক্স চুরি করে নিয়ে গেল। এরপরে আমরা রাজেন্দ্র কলেজে আসলাম। আমরা আসার পর তখন আমরা ফরিদপুর সদরের ছেলে, যারা গুন্ডা পান্ডামি করে, তারা এনএসএফ করে, তারা তখন আমাদের সাথে সত্যিতে পারে না, কারণ তারা থাকে কমলাপুরে, আমরা থাকি ঝিলটুলিতে। আমাদের সাথে গন্ডগোল করতে হলে তাদের একটা ফ্রিকশন হবে। এবং ফরিদপুরে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো ফরিদপুরে যখন এই ছাত্রলীগের উত্থান হইল, আওয়ামী লীগের উত্থান হইল, এর পিছনের অবদান হলো সুফি। সুফিকে মার্ডার করলো। সুফি আমাদের খুব ক্লোজ ছিল, ছাত্রলীগের আওয়ামী লীগের কোনো বিপদে আপদে ও আর্মিতে চাকরি করতো, পরে বাংলাদেশে চলে আসলো। আসার পরে তখন সে আমাদের সাথে ছাত্রলীগের কাজ করতো। এইটা তখন মুসলিম লীগাররা এবং অন্য অন্য যারা এন্টি আওয়ামী লীগ তারা সহ্য করতে পারলো না। ওকে অম্বিকা হলের সামনে 20-25 জনে রাম দাও দিয়ে কুবাইয়া গলা কেটে ফেলে দিল। এই আন্দোলন আরম্ভ হইল। তখন এই আন্দোলনে কিছু বাড়িঘর ভাঙচুর করা হলো, কিছু বাড়িঘর পুড়াই দেওয়া হলো। এবং এটা বলা অবকাশ রাখে না, সোবানুল্লাহ তখন ফরিদপুরে খুব নাম করা একজন ব্যক্তি ছিল এবং উনি এনএসএফের মুসলিম লীগের মানে খুব ক্লোজে ছিল। উনি ফরিদপুরের এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করতো এবং ওনার জেলায় কেউ কোনো কথা বলতে পারতো না। ওই সুবহানুল্লাহর বাড়ি তখন মানে ফরিদপুরের জনগণ মিছিল করে তখন তার বাড়িঘরে আগুন লাগাই দেয়, বাড়িঘর বিচ্ছিন্ন করে দেয়। এরপরে আমরা যখন এইভাবে চলতে থাকলো, স্বাধীনতা আন্দোলনের বঙ্গবন্ধু যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নেতা হলেন সারা বাংলাদেশে, তখন বঙ্গবন্ধুকে যখন ক্ষমতা দেওয়া হলো না, তখন থেকেই আমরা ওই 68 থেকে আমরা কিন্তু নিউক্লিয়াস সম্বন্ধে আতাউল আমাকে কিছু বলতো যে নিউক্লিয়াস অর্থদস্ত একটা জিনিস হলো, আমাদের দেশ বাংলাদেশ একটা নামই হবে, পাকিস্তান আর আমরা রাখবো না, আমাদের স্বাধীনতায় যেতে হবে, কেন এই ক্ষমতা আমাদেরকে দিবে না। বঙ্গবন্ধু নির্বাচন করছেন এটা শুধু সারা পৃথিবীকে দেখানোর জন্য যে দেখো আমি সংখ্যাগরিষ্ঠতা পাইছি, আমাকে ক্ষমতা দেয় নাই। এটাই বঙ্গবন্ধু জানতেন এবং বঙ্গবন্ধু সেই বুঝে নির্বাচন হয়ে গেছেন। অনেক নেতাই তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছেন, উনি কেন গোল টেবিলে গেলেন। আরে গোল টেবিলে না গেলে তো নির্বাচন হয় না, নির্বাচন করতে হবে, পৃথিবীকে বুঝাইতে হবে যে বঙ্গবন্ধু কি চান। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে আমি নির্বাচিত হয়ে যাব, পৃথিবী জানুক যে আমি নির্বাচিত বাংলাদেশের নেতা, কিন্তু সেই তাই হইল, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হলো না। বঙ্গবন্ধু তখন নৌকার মঞ্চ করলেন, নৌকার মঞ্চ করে তখন এমপিদের শপথ নেওয়াইলেন, নিয়ে বললেন যে বাঙালির সাথে যদি কেউ বিট্রে করো তাহলে তোমরা বাংলার দুশ্মন হবা, তোমাদের বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না। এই পরে তারপরে তো ঘটনা সকলেরই জানা, যারা আমরা জীবিত আছি, তারা ক্ষমতা দিল না, আমাদের পার্লামেন্ট বন্ধ করে দিল, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা না দিয়ে। তখন আমরা কি করব, তখন তো পাক আর্মি তখন 25শে মার্চের রাত্রিরে তখন বঙ্গবন্ধুরা অ্যারেস্ট করলো, ঢাকা শহরের থেকে লোকজন যাতায়াত আরম্ভ করলো। আমার মনে আছে তাজউদ্দিন ভাই এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম ফরিদপুরে আসলেন, ওনাদেরকে আমরা 26 তারিখে ভোরের দিকে রাজবাড়ি হয়ে ওনাদেরকে ইন্ডিয়ায় যাওয়ার পথ দেখাই দিলাম। ওখানে হিদু কাদির ছিলেন রাজবাড়ি, উনি ওনাদেরকে পার করে দিলেন, ওনারা চলে গেলেন ইন্ডিয়ায়। আমরা তখন গোয়ালন্দ ঘাটে 27-28 তারিখের দিকে আমরা গোয়ালন্দ ঘাট প্রোটেকশনের জন্য থাকলাম। রাজবাড়ির থেকে জব্বর, ওর সাথে আরও রাজবাড়ির ছেলেমেয়েরা ছিল, আমরাও ফরিদপুর থেকে সব গেছি, জাফর, আমি, কবির আলম মাও, আরও অনেক ছাত্র নেতৃবৃন্দ। আমরা যে ওখানে কিছুক্ষণ যুদ্ধ করি, কিন্তু যুদ্ধ করলে কী হবে, ওদের সাথে আমাদের এক টুটুবো রাইফেল নিয়ে তো যুদ্ধ করে, একটা রাইফেল নিয়ে যুদ্ধ করলে তো ওদের সাথে আমরা পারবো না। তখন আমরা ঘন্টা দিয়ে যুদ্ধ করার পরে তখন ওরাও স্তব্ধ হলো, আমরা তখন ব্যাক করলাম, ব্যাক করার পরে ফরিদপুরে আসলাম। আসার পরে তখন সবাই চিন্তা করতেছে যে আমাদের সেন্ট্রালের লিডার ওবায়দুর রহমান কোথায়। যাই হোক, পরে ওবায়দ ভাই আসলেন, আসার পরে তখন তো আমাদের সবার মন চাঙ্গা হলো। আমরা তখন চিন্তা ভাবনা করলাম যে এখন আমাদের কি করতে হবে। তখন নির্দেশ মোতাবেক আমরা তখন আপনার যুদ্ধের জন্য আমাদের যেতে হবে। তখন আমরা ইন্ডিয়ায় যার যার মতো ইন্ডিয়া চলে যাও, যে যার যার মতো শেল্টার নাও, তারা ফরিদপুরে রাজবাড়িতে ইন করতেছে। আমি তখন আমার বাপের দেশ ভাঙায় চলে আসলাম। ভাঙায় আসার পরে আমি সকালে 11টার দিকে ভাঙা টাউনের উপরে গেছি। যার সময় থানার থেকে আমার একজন বললো যে ভাই আপনি তো আসেন থানায়। থানায় গেছি, যেদিকে ছাত্রলীগের ছেলেপেলে, বড় আব্বুর নাম, আরও ছাত্রলীগের ছেলেপেলেরা অস্ত্র চাচ্ছে, দিচ্ছে না। আমি বললাম যে অস্ত্র দিয়ে দেন, অস্ত্র দিতে হবে, স্বাধীনতা যুদ্ধ, আর্মি নেমে গেছে। তখন ওরা ভাঙা থানার অস্ত্রগুলো
আবুর মাধ্যমে আরও ছেলেপেলেরা, সব ভাঙার ছেলেপেলেরা, এরা নিয়ে আমি কেবল উপরে ব্রিজের উপরে গেছি, ভাঙার ব্রিজটার উপরে। এমন সময় দেখে একটা জিপ আসতেছে, জিপটা এসে আমার সামনে দাঁড়াইলো। তা আমার তো যে কোনো আর্মির জিপ কিনা, তখন দেখলাম যে না, এখানে ফরিদপুরের ডিসি আনামা ইউসুফ এবং এসপি মিহির সাহ দুজন বসা। ওনারা দেখে গাড়ির থেকে নামলেন, আমার সাথে দেখে আমার জলে ধরে কাহিনী দিলেন, মিহির ভাই। তা আমি বলছি আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বরিশাল ধরে বার্মা দিয়ে আমরা ওই দিক দিয়ে চলে যাবো ইন্ডিয়ায়। তা আমি বললাম যে এই কষ্টটা করেন না, আপনারা এত কষ্ট করে যাইতে পারবেন না, আপনি আমার সাথে আসেন। আমরা এখান থেকে যাব কালীগঞ্জ থেকে মা ভাগ্নে ক্যাম্প হয়ে বনগা দিয়ে আমরা চলে যাব। তো ডিসি সাহেব বললেন, আনামা ইউসুফ ডিসি সাহেব বললেন যে সালাউদ্দিন, আমি তো হাঁটতে পারবো না দাদা, আমার তো এই অবস্থা, তুমি দেখতেছো তো। তা আমি বললাম তারা কাম করেন, আপনি এই জিপ ছেড়ে দেন। তো আমি যাবো কীভাবে, আমি ব্যবস্থা করতেছি। তখন ওই টনিকদা নামে আমাদের ভাঙার খুব পরিচিত, সবাই এক নামে চিনত, টনিকদা। ওনাকে ডাকলাম, ওনাকে ডাকে বললাম যে টনিকদা, আপনি ওনাদেরকে নিয়ে আপনি বরিশাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। সালাউদ্দিন, আমার তো তেল নাই, তো তেলের ব্যবস্থা করলাম। 2 গ্রাম তখন তেল ব্যবস্থা করে দিলাম। ওনারা ডিসিকে নিয়ে বরিশালে পৌঁছে দিয়ে আসলো। পরবর্তী পর্যায়ে আমি শুনতে পেয়েছি স্বাধীনতার পরে যে ওই টনিকদাকে যেহেতু ডিসি আর এসপিকে পৌঁছে দিয়েছিল, ওনার পুরো ফ্যামিলিটাকে ওরা ভ্যানিশ করে দিচ্ছে, মানে রাজাকাররা গুলি মারছে, ওনার বাড়ি ঘর সব উড়াই দিচ্ছে। ওনার 2-1 আত্মীয় আছে এখন বাইচা, আমার সাথে দেখা হয় নাই আর স্বাধীন হওয়ার পরে। আমার ও কিছু কর্তব্য ছিল, তাদের জন্য আমি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত, এর জন্য আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তারাও আমার সাথে দেখা করে নেই, আমিও তাদের জন্য কিছু করতে পারিনি। তো যাই হোক, পরে ওখান থেকে আমি চলে যাই। আমার সাথে থাকে আমার ছোট ভাই আলাউদ্দিন, আমার বর্তমানে ভগ্নিপতি মির্জা মাসুদ আর দুলাল। আমরা এই 4 জনে কাইচিলি গ্রামে থাকি। আমার কাইচিলি গ্রামে আমার ফ্যামিলি নিয়ে আসি নগরকান্দা। ওখানে কালু ভাই নামে আমার এক আত্মীয়, তার বাসায় আমার মা, 2 ভাই আর 2 বোনকে থুইয়া আমি আমার ভাইকে নিয়ে চলে যাই ইন্ডিয়ায়। ইন্ডিয়া যাই, কালীগঞ্জে থাকি এক রাত্রে। ওইখানে থাকার পরে কালীগঞ্জের রাত্রি তখন বাজে 4টে। এর মধ্যে একটা মুখ বান্দা মহিলার মতো মনে হইলো আমার কাছে, আর 4-5 জন লোক আমসহ। আমাদের কাছে তখন পিস্তল আছে আর একটা অটোমেটিক আছে এসএলআর। তা আমরা তখন এসে আমাদেরকে ডাক দিয়ে উঠাইলো, বললো যে আপনারা কোথায় যাচ্ছেন, কী ব্যাপার? তা আমি বললাম যে আপনার মুখের কাপড়টা খুলতে হবে, আপনি যেহেতু আমার চেহারা দেখতেছেন, আপনার চেহারা আমাকে দেখাইতে হবে। তো উনি বললো যে আপনারা ইন্ডিয়ায় খোলার পরে আপনারা কেন ইন্ডিয়া যাবেন? আমি কেন ইন্ডিয়া যাবো, এটা তো স্বাধীনতা আন্দোলন যেহেতু আমার করতে হবে, আমি তো বিনা অস্ত্রে তো আর ওই মানে চাকুর মেরে, ওই মজুদ্দার মেরে, মেরে, ভূমিহীন যারা বেশি তাদেরকে মেরে তো আর আমি এদের স্বাধীন করতে পারবো না। আমাকে স্বাধীনতা করতে হলে পরে আমাকে অস্ত্র করে নিতে হবে, আমার ট্রেনিং দিতে হবে, আমার ছেলেপেলেদের নিয়ে আমাকে আসতে হবে। সবাই চলে গেছে ওপারে। তো বললো যে সেটা তো আমরা এখানে বসে ম্যানেজ করতে পারবেন না, এই ম্যানেজে আমরা যাবো না, যেহেতু তারা নকশাল পার্টির লোকজন। আমি বললাম যে আমরা এই নীতিতে বিশ্বাসী না, আমি ছাত্রলীগ করছি, আপনি নিশ্চয়ই কোনো কমিউনিস্ট পার্টি, আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি করেন, আপনি আপনার পথে থাকেন, আমি আমার পথে থাকি। স্বাধীন যদি হয় দেশ, তখন আপনার সাথে আমার সাথে বুঝপর হবে, আপনি যাবেন ক্ষমতায় না আমি যাবো ক্ষমতায়, তখন আপনার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। আপনি এখন বর্তমানে আপনিও পাকিস্তানের শত্রু, আমিও পাকিস্তানের শত্রু, অতএব আমাদের দুজনের চলার পথ আলাদা, আমরা দুজন 2 পথে চলি, একটা টার্গেট, সেটা হলো দেশ স্বাধীন করতে হবে। এই দেশ স্বাধীনতার জন্য আপনার আমার কর্তব্য রয়েছে, ওই কর্তব্য পালন আপনিও করেন আপনার লাইনে, আমি আমার লাইনে করি। এই কথাবার্তা বলার পরে ওনারা বললো যে ঠিক আছে ভাই, আপনি মনে দুঃখ নিয়েন না। আমি বললাম আপনারাও মনে দুঃখ নিয়েন না, আমি ছাত্রলীগ করি, আমার ছাত্রলীগের আদর্শ উদ্দেশ্য আছে, আমার বঙ্গবন্ধুর আমরা রাজনীতি করি, বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় রাজনীতি করি। বঙ্গবন্ধু আজকে পার্লামেন্টের নেতা নির্বাচিত হয়েও সে ক্ষমতা পাইল না, এটাও আপনাকে বুঝতে হবে। যাই হোক, ওই পর্যায়ে আমরা চলে গেলাম বনগাঁয় মা ভাগ্না ক্যাম্পে। আমরা যখন যাব তখন বর্ডারে আমাদের কাছ থেকে আর্মস লেখে, ওখানে বিএসএফ ছিল, তারা লিখে রাখলো এবং আমাদের একটা ঠিকানা দিয়ে দিল যে আপনারা ওইখানে ক্যাম্প আছে, ওই ক্যাম্পে যে দেখা করেন। আমাদের অস্ত্রগুলো দিল। আমরা দেখলাম যে একটা স্বাধীন দেশে এসে তো আমি অস্ত্র নিয়ে ঢুকতে পারবো না, আমরাও সেই অস্ত্র দিয়ে দিলাম, নাম্বার টাম্বার লিখে আমাদের কাগজ দিয়ে দিল। আমরা গেলাম বনগাঁয়, ওখানে মা ভাগ্না ক্যাম্পে থাকলাম। মানে সে কি যে ঝাঁকে ঝাঁকে লোক আসতেছে, ছেলে মেয়ে বাচ্চা সব। একটা কথা না বললেই নয় যে আমরা যাওয়ার পথে কালীগঞ্জ সুগার মিল পার হয়ে যাওয়ার পথে একটা প্রসব করলো এক মহিলা, সে বাচ্চা, সে কি দৃশ্য, এটা মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই ধরনের অনেক ঘটনা ঘটছে যাওয়ার পথে।
আমরা চলে গেলাম মা ভাগিনা ক্যাম্পে, ওখানে থাকলাম। থাকার পরে চিন্তা করলাম যে এখানে থেকে তো লাভ নেই, আমাদের তো নেত্রীর সাথে দেখা করতে হবে। নেতৃবৃন্দ কোথায়? কলকাতায় গেলাম, ঠিকানা পেলাম, শ্রীনিকেতনে যাই সবার সাথে দেখা হলো। ওইখানে শিয়ালদা স্টেশনে শহীদ ভাইয়ের সাথে আমার দেখা, শেখ শহীদ। শহীদ ভাইগুলো এক কাম করো, তুমি 11 জন করে রুলস রেডি করো প্রত্যেকটা থানার, এগুলো রেডি করে এগুলা বিএলএফ এর ট্রেনিং হবে, যেটা নিউক্লিয়াস থেকে আমি পরে জানতে পারছি যে বিএলএফ এর 4 নেতা ছিল, শেখ ফজলুল হক মনি, শাহজাহান আলম খান, তুফাইল আহমেদ এবং রাজ্জাক ভাই। আমি ওই অবস্থায় আমি সমস্ত ওগুলো থানাগুলো করতে লাগলাম। আমার ট্রেনিং একটু লেট হয়ে গেল, আমাকে যেহেতু শহীদ ভাই বলতেছে কালেকশন করে দিয়ে দিতে হবে, এগুলো করলাম। পরে আমি গেলাম যে পাঙ্গা ক্যাম্পে গেলাম, আমি 11 জন নিয়ে। ওইখানে আমি সকালবেলা আমাকে ডাকতেছে, পাঙ্গা ক্যাম্পের চার্জে ছিল ওয়াবদার মান্নান ভাই, ঢাকার ওয়াবদার শ্রমিক নেতা মান্নান ভাই। তখন আমাকে মান্নান ভাই এক লোক পাঠায় বললো যে সরোজবাবু ডাকতেছে বলে তুমি যাই সালাউদ্দিনকে বলো, আমার নিকনেম সালু, সালুরে বলো, সালু আসবে এই ক্যাম্পে। তা আমরা তো আমার সাথে ছেলেমেলে যারা সবাই কয়ে যে সরোজবাবুকে, সালু ভাই। আমি তো চিনি না রে, তো দেখি যাই ডাকতেছে যেহেতু। তখন গেলাম ক্যাম্পে, পাঙ্গা ক্যাম্পে যাওয়ার পরে দেখি যে আমাদের সিরাজুল আলম খান দাদা ভাই, ওনার ক্লিন শেপ, মোস নাই, কিছু নাই, বাটি শার্ট, চুল, গাম্বুজ জুতা, সাফারি পরা। তা আমি দেখে হা করে চাই রয়েছি। তখন আমার মাথা নাড়ে বললো যে হ্যাঁ আমি সরোজবাবু, বয়। তো বসার পরে আমার একটা চিঠি দিল আর 700 টাকা দিল যে তুমি দেরাদুন ক্যাম্পে যাবা টান্ডোয়, ওইখানে হাসানুল হক ইনু ক্যাম্প ইনচার্জ, ওকে এই টাকাটার এই চিঠিটা দিয়ে দেবা। তো তখন আমি ক্যাম্পের ভিতরে আসলাম। আসার পরে তখন আমি জানতে পারলাম, তখন আমি শুনলাম যে কি আমাদের 4 নেতা ছিলেন, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে মনি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই, তুফাইল ভাই। এদের নিকনেম হইল, সিরাজুল আলম খান নাম হলো সরোজবাবু, রাজ্জাক ভাইয়ের নাম হইল রাজুবাবু, তুফাইল ভাইয়ের নাম হইল তপন দা, আর মনি ভাইয়ের নাম হইল মনিদা। এই নাম শুনলাম, শুনে আমরা তখন ট্রেনিং ক্যাম্পে আসলাম। এসে যথারীতি আমি সেই চিঠিপত্র টাকা পয়সা দিয়ে আমরা ট্রেনিং শুরু করলাম। জীবনের ছেলেপেলেরা, আমরা তো ইউটিসি ট্রেনিং নিয়েছিলাম, কিছু কায়দা কানুন জানতাম, ওরা তো জানতো না। যাই হোক, ওই অবস্থায় ট্রেনিং নিয়ে আমরা তখন শেষ হয়ে গেল, আমাদের ব্যারাকপুর ক্যাম্পে নিয়ে আসলো। ব্যারাকপুর ক্যাম্পে এসে দেখলাম ইলিয়াস দাদা ভাই, ওনাকেও দাদা ভাই বলতেন সবাই। ইলিয়াস ভাইকে পাইলাম ওখানে, আমাদের ক্যাম্পে থাকলাম। পরের দিন তুফাইল ভাই আসলো, আসার পরে কথাবার্তা হইলো আমরা কিভাবে কি করব না করবো, কিভাবে যাব। ওইখানে সমস্ত ডিস্ট্রিক্টের ব্যারাকপুরে আসতো, ওইখান থেকে ডিভিশনে ভাগে চলে যেত। তারপরের দিন সকালবেলা দেখি শহীদ ভাই আসছে, শহীদ ভাইকে যে আমিও তোদের সাথে যাবো। সৈয়দ বলে রাখা ভালো, ফরিদপুর বিএলএফ মুজিব বাহিনীর লিডার ছিলেন শেখ শহীদুল ইসলাম, ডেপুটি লিডার ছিল শাহ মোহাম্মদ আবু জাফর, মহকুমা লিডার ছিল কবির আলম মাও, আর আমি ফরিদপুর সদর থানার লিডার ছিলাম। এইভাবে আমরা, শহীদ ভাই আমাদের নিয়ে বনগা পার হয়ে আসলাম হাঁটতে হাঁটতে। আসার পরে আমরা যখন বোয়ালমারির থেকে মাইল 10 আগে, তখন শহীদ ভাই আমার বললো যে তুমি 10 জন নিয়ে বোয়ালমারির ভিতর দিয়ে ফরিদপুরে চলে যাও, নগরকান্দায় যায় তুমি যে কোনো একটা শেল্টার করো, ওইখানে তুমি ক্যাম্প করো, ফরিদপুরের ভিতরে ঢুকতে পারবে না তুমি, তোমাকে নগরকান্দার আশেপাশে বোয়ালমারিতে জাফর আছে, ওর সাথে কথা বলে তুমি একটা ক্যাম্পের সৃষ্টি করো। তো আসলাম বোয়ালমারিতে, এসে জাফরের সাথে দেখা হলো। জাফর তো 2 বন্ধু আমরা, ও ভিপি, আমি জিএস, তখন আনন্দ কলেজের। অনেক গল্প কথাবার্তা হইলে কীভাবে কী করতেছে ও আমি সমস্ত খোঁজ খবর নিলাম। নেওয়ার পরে আমার বললো যে তুমি নগরকান্দায় চলে যাও, নগরকান্দা রসুলপুরে তুমি ক্যাম্প করো। তখন আসলাম, আসার পরে তো আমার সাথে আতাউলের দেখা, কিছু ঘন্টা এসে পৌঁছলাম রাত্রে। সকালবেলায় শুনি যে আতাউল মিটিং করবে রসুলপুর হাটে। তা বললো তো ভালো হইলো। তা আমি ওখানে আমার 2 সেন্ট্রি দিয়ে রাখলাম যে আসলে পরেই বলবো আতাউলরে যে সালাউদ্দিন ভাই ক্যাম্পে আছে, আপনারা ডাকতেছে, আপনি আসেন। আতাউল মিটিং করছে, আতাউল যথেষ্ট কাজ করছে সেই সময়, বক্তৃতা দিয়ে মানুষকে। আমাদের তো কথা ছিল কি হিট অ্যান্ড রান, গেরিলা ওয়ারফেয়ারের যে নিয়ম, হিট করবা করে তারপরে যেন সেখান থাকবে না, ওখান থেকে তুমি অন্য চলে যাবে, এবং আমাদের ট্রেনিং দিতে হবে, পলিটিক্যাল মোটিভেশন দিতে হবে। আমি যাই দেখি ওখানে যে স্লিপ কেটে কেটে চান্দা নিচ্ছে কৃষকের থেকে, আপনার 2000, অমুকের 500, অমুকের 600, অমুকের 700। আমি ক্যাম্পে সকালবেলা উঠে দেখি আমার ক্যাম্পের সামনে 1 বস্তা চাল, মাছ, পেঁয়াজ, আলু, মরিচ সমস্ত নিয়ে সেখানে হাজির হয়েছে। আমি নাম বলবো না, উনি আমার বড় ভাই। পরে আমি যখন জানতে পারলাম, ওনাকে আমি ডাকার পরে আমি বললাম যে আপনি এগুলো করতেছেন কার কথা মতো? উনি একজন পলিটিক্যাল লিডারের নামই বললো আমাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টের। তা আমি বললাম যে এইগুলো তো আমি হইতে দেবো না,
আমার খাবার জন্য আমার গ্রামের লোকই যথেষ্ট। আমার যদি একটু মুড়ি দেয়, একটু চাল দেয়, আর একটু রুটি ছেনে দেয়, ওইটাই আমার জন্য যথেষ্ট। আমি এই এত রাজকীয় খানা খাওয়ার জন্য আমি যুদ্ধ করতে আসিনি। আমি আমার মা কোথায়, বাপ কোথায়, ভাই কোথায়, এই যে ছেলেগুলা, এদেরও বাপ মার খবর ওরা জানে না, আমিও জানি না। তো অতএব আপনি এগুলো বন্ধ করেন। আর খাজনা কালকের থেকে উঠলে পরে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো। আমি তখন আতলের বলে দিলাম যে তুমি প্রত্যেকটা জায়গায় জেনে জেনে মিটিং করবে, বলে দাও যে কেউ কোনো খাজনা দেবে না, কেউ কোনো টাকা পয়সা দেবে না। যদি কেউ পারে এক রাত্রি খাওয়াইলো, আধা পেট করে খাওয়া, ফুল পেট খাওয়া না। এইভাবে আমরা আমাদের পলিটিক্যাল মোটিভেশন করলাম, আমাদের নির্দেশও ছিল তাই। এবং ওইখানে যুদ্ধের ট্রেনিং দিতে আরম্ভ করলাম। রসুলপুরে কিছু ট্রেনিং দিয়ে আমি মাসখানিকের পরে এরকম 15 তারিখ 14 তারিখ রাত্রে, 14 তারিখ সন্ধ্যার দিকে দেখি কি ফরিদপুরে আমাদের ঝিলটুলির ওইদিকে সোনালী ব্যাংকের মতো মনে হইলো। আমার যেটুকু ধারণা, যেহেতু ওরা এখন পলায়ে যাবে, শুনতেছি খবর পাচ্ছি যে ওরা সারেন্ডার করবে। তো তখন ব্যাংকের থেকে মানে একটা বিল্ডিংয়ের থেকে ধুমা উঠতেছে। তা আমি একটা কুরিয়ার পাঠাইলাম, যে খোঁজ নিয়ে আসলো যে সোনালী ব্যাংকে আগুন দিয়ে দিচ্ছে। তার মানে ওইখানে রাজাকার আলবদররা ওই জিনিসটা দেওয়ার অর্থ যে কিছু টাকা পয়সা তারা লুটপাট করে নিয়ে গেছে, এবং দেখাইলো যে ওইটা পাক আর্মি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক, 16 তারিখে আমি যখন নগরকান্দার থেকে আমি ফরিদপুরে ভিতরে ঢুকলাম আমার ফোর্স নিয়ে। আসার পরে দেখি যে চুন্নু ভাই, জোনাকি হোটেলের মালিক, উনি একটা গাড়ি নিয়ে 2-3টে ট্রাক নিয়ে আসছে। আমার কই যে আমি তোমাদের খবর শুনছি, তো তোমাদের জন্য আমি না গাড়ি লাগবে না, আপনার ট্রাকের উপরে আমাদেরকে উঠান সবাই। ট্রাকে উঠলাম, ওইটা আমি ফরিদপুরে আসলাম। এসে জনতা ব্যাংকের মোড়ে আমি মিটিং করলাম। মিটিং করে আমার বক্তব্য ছিল যে দেশ স্বাধীন করার দায়িত্ব ছিল, আমরা স্বাধীনতা আনছি, স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন আপনাদের। আমরা ভৌগোলিক সীমারেখা এনে দিচ্ছি, পতাকা দিচ্ছি, জাতীয় সঙ্গীত দিচ্ছি। এখন এটা রক্ষা করার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষের, এ রক্ষা করতে হবে আপনাদেরকে। আর যদি কোনো লুটতারাজ করে, কেউ কোনো জায়গায় কোনো ডাকাতি করে, কেউ কোনো পয়সার জন্য চাঁদা চায়, এই খবর আপনি দিবেন, তার যথাযথ শাস্তি আমরা সঙ্গে সঙ্গে সংগ্রাম পরিষদ থেকে নেব। তখন আমরা সবাই একত্রিত হয়ে গেছি, জাফর, মাও, আমি। আমরা তো সংগ্রাম পরিষদের কনভেনার ছিল শাহজাফর, আমি ছিলাম সদস্য সচিব। সেন্ট্রালে যেটা করছিল ওই নিয়ম অনুসারে আমি তখন রাজেন্দ্র কলেজের জেনারেল সেক্রেটারি নির্বাচিত। এই অবস্থায় আমরা তখন ফরিদপুর অ্যাডমিনিস্ট্রেশন, মানে গভর্নমেন্ট না আসা পর্যন্ত 24 দিন আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে গেলাম। আমার কাছে আর্মস ছিল, ফরিদপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের ড্রাইভারগুলা, ইন্ডিয়ান আর্মিরা আসছে, রেড করছে, আর্মস দিতে হবে। আমি বললাম যে আর্মস তো আমি দেবো না। আমাকে ওরা হিন্দিতে বললো যে আপ ট্রেনিং কাহা পে লিয়া है। আমি দেরাদুন, টান্ডুয়া। ব্রিগেডিয়ার রতন দেব আমাদের ইনচার্জে ছিল তখন। এগুলো শোনার পরে ওনারা তখন আশ্বস্ত হলো, বললো যে ঠিক আছে, আপ ডিসি সাহেবকে সাথে আলাপ দিয়ে। তো ডিসির কাছে গেলাম, ডিসির বললাম যে এই ব্যাপার, আমরা তো অস্ত্র বঙ্গবন্ধু ছাড়া কারো কাছে দেবো না, ওনাদেরকে বলেন আর্মস আমি রাজেন্দ্র কলেজের মাঠে যে সমস্ত রাখছি এগুলো তারা নিয়ে যাক। আর আমাদের এখানে 2-3 ট্রাক আর্মস আছে, সমস্ত পিস্তল আছে, এসএলআর আছে, এগুলো আমরা বঙ্গবন্ধুর কাছে ছাড়া আমাকে যদি বাইরেও ফেলান আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না। বঙ্গবন্ধুর পার কাছ ছাড়া আমি আর্মস কাউকে দেবো না। লোকরা বুঝলো। আমরা পরে যখন বঙ্গবন্ধু আসলো 10 জানুয়ারিতে, আসার পরে 10 জানুয়ারিতে তো আসলো, আমরা স্টেডিয়ামে এসে আমাদের আর্মস জমা দিলাম। ওখানে মনি ভাই ছিল, রাজ্জাক ভাই, তুফেল ভাই, তারপরে শাহজাহান খান, আমরা আমাদের বিএলএফ এর সমস্ত আর্মস ওনার কাছে জমা দিলাম স্টেডিয়ামে। দেওয়ার পর আমরা বিডিআর ক্যাম্পে গেলাম। আমরা বললাম যে ঠিক আছে, আমরা আর্মিতে চলে যাবো। তখন রাজ্জাক ভাই, তুফেল ভাই, মনি ভাই সবাই বললো যে তোরা চলে গেলে দেশ চালাবে কারা? তোরা পলিটিক্যাল লিডার, তোরা ডিস্ট্রিক্ট চালাইছিস, তোরা যদি আর্মিতে যাস তাহলে আমরা এখানে ফরিদপুরের রাজনীতি কে করবে, রাজবাড়িতে কে থাকবে, ওই মাদারীপুরে কে থাকবে, সিলেটে কে থাকবে? এইভাবে যখন আমাদেরকে বুঝালো, তখন আমাদের যারা নেতৃস্থানীয় ছিলাম, বিপিজিএস ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, কাউকে যাইতে দিল না। তো যাওয়ার ভিতরে একমাত্র সরোয়ার মাদারীপুর থেকে গেছিল আমাদের ছাত্রলীগের, তো সেই গেছিল রক্ষীবাহিনীতে। আমরা আর পরে যাইতে পারলাম না। তখন তো আমি ফরিদপুরে আমরা নর্মাল হয়ে গেল পজিশন। মনিভাই যুবলীগ সৃষ্টি করলেন, ফরিদপুরের যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি নির্বাচিত হইলাম। আমি তখন যুবলীগ করি, তখন মনিভাই আমাকে বছরখানিক পরে 74-এর শেষের দিকে আমাকে বেলগ্রেডে পাঠাইলেন। বেলগ্রেড থেকে আসলাম। আসার পরে 75-এ তো বঙ্গবন্ধু মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি আবার চলে আসলাম ঢাকায়। ঢাকায় এসে আমি শহীদুল নড়াইলের এমপি ছিলেন শাহিদুল্লাহ খান আর কি,
শহীদ ভাই, আমরা শহীদ ভাই কইতাম। তো উনি আমার একটা চিঠি দিল, আমি তখন চলে গেলাম সাতক্ষীরার এমপি ছিলেন, নামটা মনে আসতেছে না, ওনার ওখানে যাই উঠলাম। উনি আমাকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমাকে ওই সাইকেলকে হেলিকপ্টার বলে, ওই সাইকেলে করে নিয়ে ওপারে দিয়ে আসলো, ওপারে চলে গেলাম। যাই ওখানে যাই দেখা হইলো, আমি খোঁজ করে বাই করলাম। নাসিম সাহেবের সাথে দেখা হইলো, সেলিম ভাইয়ের সাথে দেখা হইলো, হাসনাত ভাইয়ের সাথে দেখা হইলো। আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতার ভিতরে প্রেসিডিয়াম সদস্য ছিলেন ব্যারিস্টার সুলতান শরীফ, ওনার সাথে দেখা হইলো। মন্টু ভাইও ছিল ওখানে, আরও অনেক মানে আমাদের পুরনো যারা, এদের সাথে দেখা হইলো। তারপরে আমি বনগাঁয় ক্যাম্প করলাম। ক্যাম্প করার পরে ওখান থেকে আমি বললাম যে এইভাবে তো থাকা যাবে না, বঙ্গবন্ধু ফ্যামিলি সঙ্গে গেছে, আমরা তো এখানে খাইতে বা বেড়াইতে আসিনি, কিছু তো করতে হবে। তখন ওখান থেকে আমাকে আবার ওনারা সুতারের বাসায় নিয়ে গেল। আমি 11 জন লোক জোগাড় করলাম, তার ভিতরে বরিশালের মাইদুল, ফরহাদ, আপনাদের চিটাগাংয়ের রূপন, অমল, আরও অনেক নাম যেগুলো জানি না। আর সেনিয়াবাদ সাহেবের পিএস ছিলেন মাহফুজ আলম বেগ, তার নেতৃত্বে আমি ডেপুটি লিডার হিসাবে আমরা আবার ঢুকবো। আর মাহফুজ আলম বেগ বললো যে আমি আসতেছি 7 দিনের কথা বলে, আর সে আসলো না। সে এসে জিয়া রহমানের কাছে সারেন্ডার করলো। সারেন্ডার করার পরে তখন আমাদের ইন্ডিয়ান যারা নেতৃত্ব ছিল ওখানে, তারা বললো যে আপনারা আগরতলায় নিয়ে যাবো, ওখান থেকে আপনারা দেশে চলে যাবেন, দেশে গেলে পরে আপনারা খবর জানতে পারবেন কী হবে। তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে কী হচ্ছে দেশের ভিতরে। যাই হোক, আমি চিটাগাঙে চলে যাই, ওখান থেকে আগরতলা দিয়ে এসে চিটাগাঙে যাই, রূপনদের বাড়িতে থাকি, রূপন অথবা অমলের বাড়িতে থাকি। পরের দিন আমি ট্রেনে 11 জন নিয়ে আমি আবার ঢাকা চলে আসি। তখন সেক্রেটারির পাশে প্রগতি একটা ওষুধের দোকান ছিল, ঢালির অফিস, ওইখানে আসলাম। মুকুল ভাইয়ের সাথে দেখা, তারপরে আরও বেশ কিছু ফকির আব্দুল রাজ্জাকের সাথে দেখা। তখন কথাবার্তা বললাম যে এই সব লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে জানতেছিলাম যুবলীগ পাইলে জিয়াউর রহমান মেরে ফেলে। এবং আমার নামে অনেক খুলিয়া ঠুলিয়া দিচ্ছে। ফরিদপুরে থেকে কোনো ডিএসপি আমার নামে বলে নাই যে আমি ইন্ডিয়ায় গেছি, তারা বলছে যে উনি ঢাকায় আছেন, কিন্তু ঢাকার থেকে বলতো না সে ইন্ডিয়া গেছে। যাই হোক, এইভাবে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আন্ডারগ্রাউন্ড থাকলাম প্রায় 9 মাস। এই আজিমপুর ছাপড়া মসজিদে আমি থাকতাম, রাত্রে সারা রাত আমি ওখানে থাকতাম। আর দিনের বেলায় আজিমপুরে আমার এক চাচা বাসা ছিল, আবু আলম সাহেব, ওনার বাসায় রাত্রি যাপন করতাম। এইভাবে মাস তিনি ফণিদার সাথে, ফণিদা আজিমপুরে থাকতো, ফণিদা আমার সাথে দেখা করছে। বাহাদুর মজুদ চুন্নু, হামিদুল হক, নুরুন নবী আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন ফরিদপুরের, উনি আমার সাথে এসে আজিমপুরে দেখা সাক্ষাৎ করতে। এইভাবে আস্তে আস্তে আমি তখন ওপেন হইতে থাকলাম। বর্তমান একটা জিনিস আমরা যেটা ভুল করে গেছি নেতারা, এগুলো তো আর ব্যাখ্যা করে লাভ নেই, এগুলো তো আমরা সবাই বুঝি, বাংলার মানুষও বুঝতেছে যে বঙ্গবন্ধুর নেতার মতো নেতাকে মেরে ফেলছে, তারপরে দেশের কি হবে এই ব্যাপারে এখন নতুন প্রজন্মকে চিন্তা করতে হবে। এই দেশ যে স্বাধীনতা আন্দোলন হয়েছে এটাই নতুন প্রজন্ম জানতো না। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই দেশের ক্ষমতা আসার পরে মানুষ বুঝতে পারছে, নতুন প্রজন্ম জানতে পারছে যে এই দেশের স্বাধীনতা হয়েছে। এদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিছে কারা? আওয়ামী লীগ না অন্য কোনো দল? এবং নেতৃত্বে বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু জাতির জনক। এই বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুর থেকে জাতির পিতা আমরাই বানাইছি, ছাত্রলীগেরাই বানাইছে। এবং ছাত্রলীগই ছিল মূল শক্তি এই বাংলাদেশ গড়ার পিছনে। আজও এটা বলতে হয়। এখন বঙ্গবন্ধুর কন্যা আসছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে জামাত ইসলাম যুদ্ধ অপরাধীর বিচার যদিও হয়ে থাকে, হবে, এটা অনলি ফর শেখ হাসিনার জন্য হচ্ছে। এটা আর কারো ক্ষমতা ছিল না যে এই বিচার করতে পারতো। এই বিচার করার ক্ষমতা কারো নাই, মনের সাহস নাই, ইয়েও নাই। এই হাসিনাকে মারার জন্য কম অ্যাটেম্প নেওয়া হয় নাই, গ্রেনেড পর্যন্ত মারা হয়েছে। যেখানে আমাদের আইবি রহমান মারা গেছেন, ওনাকে 8-10 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু উনি বঙ্গবন্ধু রক্ত ওনার শিরায় শিরায় উপচারিত। উনি জানে বঙ্গবন্ধু কি চাইছিলেন। এই সোনার বাংলা, এই সোনার মানুষকে মানুষ করে গড়ে তুলতে হবে, এই সোনার দেশ করতে হবে, এই দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে হবে, শিক্ষা, শান্তি, প্রগতি, এই যে তারপরে আপনার খাদ্যের অভাব মিটাইতে হবে। আজকে দেশের খাদ্যের অভাব নাই। আজকে আমরা চাইল বিদেশে রপ্তানি করি। হাসিনাকে যত গালাগালি করুক না কেন, হাসিনা তো এই দেশের জন্য কাজ করতেছে। সে তো নেত্রী, এই দেশের প্রধানমন্ত্রীর কথা আমি বাদই দিলাম। তার যে অনুভূতিটা, শেখ মুজিব কি চাইছিল, বঙ্গবন্ধু কি চাইছে, বঙ্গবন্ধুর অনুসারীরা কি চাইছে, সেই জিনিসটা সে উপলব্ধি করতে পারছে। এর জন্য আমরা হাজার হাজার শুকুর। আমরা চাই উনি বেঁচে থাকুক, উনি এই দেশটাকে বঙ্গবন্ধুর জায়গায় পৌঁছায় দেখ, বঙ্গবন্ধুর মনের আশাটা পূরণ করে দেখ। আমি আল্লাহর কাছে এই দোয়া করি এবং এটাই আমরা চাই। আমার এখন একটা আবেদন যে আমরা তো শেষ। আজকে আমার 68 বছর বয়স,
ঊনসত্তরে পড়ব, আমি এই সময় এসে আমি আমার দেশের নতুন প্রজন্মের কাছে, সন্তানদের কাছে একটা আবেদন করে যাব। সে আবেদন, আমরা যেটা পারলাম না তোমরা সেই জিনিসটাকে এদেশের মানুষের যেটা করে যাও। আমরা কিছু পাইনি, আমরা চাইও না, আমরা দিবও না। তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করো, দেশের মানুষদেরকে সুখী সমৃদ্ধশালী করে তোলো। আমি আর বলার মতো শক্তি আমার নাই। আমরা এটা চাই, এটা বঙ্গবন্ধুর জীবন দিতে গেছিলাম, দ্বিতীয়বারও আমি গেছি আমার জীবন দিতে। আমার জীবন দশায় আমি কিছু চাওয়ার জন্য যাইনি, পাওয়ার জন্যও যাইনি। আমরা চাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হোক, বঙ্গবন্ধুর দেশের আদর্শ প্রতিষ্ঠিত হোক। এই বলে আমি শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাষায় কথা বলাতে